ওমানের দুকুম সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ৭ জন প্রবাসী নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সন্দ্বীপ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার বিকেলে স্থানীয় সময়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। কাজ শেষে ফেরার পথে তাদের গাড়ির সাথে আরেকটি গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে, আরেকজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় আজ সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এই মামলায় ৮ জন আসামির মধ্যে ৪ জন পলাতক রয়েছেন। তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত ১৪ জুলাই চানখারপুলের মামলাটির পলাতক ৪ আসামি সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরি নিহত হন। দর্শক, জুলাই গণহত্যার বিভিন্ন মামলার বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যুক্ত হচ্ছেন ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ট্রাইব্যুনালে আজ কোন কোন মামলা কার্যতালিকায় রয়েছে এই বিষয়ে জানবো, আর মামলাগুলোর কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা আপডেটেড আমাদের জানাবেন। লবণী, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ দুটোতেই জুলাই অভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধের যে মামলা দুটো, এবং দুটি মামলার ঘটনাই ৫ই আগস্ট, যেদিন ক্ষমতাচ্যুত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যখন হেলিকপ্টারে দেশ ছেড়ে চলে যান, সেই সময়েও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ছাত্র জনতাকে দমনের জন্য কী বিভৎস ঘটনা চালিয়েছে। সেই ঘটনায় দুটি ঘটনা, একটি হচ্ছে রাজধানীর চানখারপুল, সেখানে ৬ জনকে হত্যা করা হয়। সেই ঘটনা যে মামলাটি দায়ের হয়েছে, সেই মামলায় আজকে ১৯তম সাক্ষী হিসেবে এই মামলায় সাক্ষী দিবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি জুলাই আন্দোলন একজন অন্যতম সমন্বয়ক। টানা ৩৬ দিনের আন্দোলনে তার কি ভূমিকা ছিল এবং কিভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে এই মামলায় সাক্ষ্য দিবেন। আপনি জানেন যে এই মামলায় ৮ জন আসামি রয়েছেন। ডিএমপির বরখাস্ত কমিশনার হাবিবুর রহমান সহ যে ৮ জন আসামি, তার মধ্যে ৪ জন আসামি গ্রেপ্তার আছেন। যে ৪ জন গ্রেপ্তার আছেন শাহবাগের ওসি তদন্ত আসাদ এবং ৩ জন কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাদ হোসেন ইমন, কনস্টেবল নাসির। এই যে ৩ জন কনস্টেবল, মোট ৪ জন যে গ্রেপ্তার আছেন, তাদেরকে নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে। এবং আমরা যতটুকু জানতে এই মামলায় আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ট্রাইব্যুনালে দুপুরে নাগাদ সাক্ষ্য দিতে আসবেন। এখানে তিনি দুপুর নাগাদ সাক্ষ্য দিতে আসবেন, এমনটা আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে তার যে পক্ষ তারা জানিয়েছে যে দুপুরে সাক্ষ্য দিতে আসবেন। এর বাইরে ট্রাইব্যুনাল ২, যেটা আরেকটি ঘটনা ৫ই আগস্টের আশুলিয়ায়, এখানে ছাত্র জনতাকে হত্যার পর ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মামলাটিও আজকে বিচার কাজে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১১টার পর। সেখানে যে আসামি রয়েছে তাদের কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেই মামলায় আজকে ২ জন সাক্ষী দিবে। একজন আহত হয়েছেন। তো আমরা যতটুকু জানি আজকে ট্রাইব্যুনাল ২ এর সাক্ষ্য গ্রহণ কার্যক্রম আগে শুরু হবে, এবং যেহেতু আসিফ মাহমুদ কার্যক্রম হয়তো একটু পরে শুরু হবে। তো সব মিলে লাবণী, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ তথ্য। সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা ট্রাইব্যুনালের মামলাগুলোর আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দীর্ঘ ৮ বছর পর স্বামীর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া। বুধবার রাত ১১টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। গাড়িতে বসেই মোনাজাতে অংশ নেন তিনি। এদিকে তার উপস্থিতি কেন্দ্র করে সমাধিস্থলে জড়ো হন হাজারো নেতাকর্মী। শফিকুল হকের প্রতিবেদন। দীর্ঘদিন পর শেরেবাংলা নগরে স্বামীর কবরের পাশে এলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নীল রঙের একটি প্রাইভেট কারে করে ঠিক জিয়াউর রহমানের সমাধির সামনে এসে দাঁড়ান বেগম জিয়া।
আবেগাপ্লুত বিএনপি নেত্রী বেশ কিছুক্ষণ সময় কাটান স্বামীর সমাধিস্থলে। দুহাত তুলে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এ সময় গাড়িতে তার দুই ভাই, প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ জানান, হঠাৎ করেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার ইচ্ছা প্রকাশ করেন বেগম খালেদা জিয়া। তখন একরকম দ্রুত তার ব্যবস্থা করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি অবহিত করা হয়। একেবারেই এটা মনে করতে পারেন ম্যাডামের একান্ত ইচ্ছা এবং এটি একটি ব্যক্তিগত পারিবারিক কর্মসূচি। উনি ওনার ছেলের সাথেও জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেও উনি যোগাযোগ করেছেন এবং ওনার সাথে আলোচনা করে এবং উনি আজকে যাওয়ার যে সময় উনি তাৎক্ষণিকভাবে স্থির করেছেন, তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, যার জন্যই যাতে দেশের মানুষের কষ্ট না হয়, রাস্তায় চলাচলকৃত মানুষের কষ্ট না হয়, সেই জন্য একটু গভীর রাত্রটাকে উনি বেছে নিয়েছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন। শফিকুল হক, 71, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কবে এবং কোন প্রক্রিয়ায় হবে এ সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ঐকমত্য কমিশনের আলোচনা। রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সাথে আলোচনায় আসা সবগুলো মতামত সমন্বয় করে 2-1 দিনের মধ্যেই সরকার ও দলগুলোকে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সনদ স্বাক্ষর হবে 17 অক্টোবরের মধ্যে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। 8 মাসে মোট 72টি আলোচনা, অবশেষে ইতি ঘটল 5টি সংস্কার কমিশনের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন। সব আলোচনায় নানা বিষয়ে মত, নোট অব ডিসেন্ট থাকলেও শেষে আটকে ছিল জুলাই সনদের আইনি কাঠামো কি হবে সেই প্রশ্নে। রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয়ে একমত হলেও তা কবে হবে আর কোন প্রক্রিয়ায় হবে এই বিষয়ে শেষ দিনেও একমত হতে পারেনি দলগুলো। তো বিএনপি মানুষকে বলছে তারা সংস্কার মানে, তো কিন্তু আবার অফিসিয়ালি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, তাহলে তো যে কোনো একটা ওনাদের বলতে হবে যে আমরা মানি অথবা মানি না। তো মানলে নোট অফ ডিসেন্ট আমরা আশা করি তারা উইথড্র করবে। বিএনপি, জামাত এবং এনসিপি দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি এই 3টা দলের একটা বিভেদ বা আমি যেটা বলি তাদের ইগোজনিত সমস্যার কারণেই আমরা ঐকমত্যে পৌঁছাতে পারছি না। আমরা আরেকটা বিশাল আয়োজন, একটা বিশাল অর্থনৈতিক সংশ্লিষ্টতা এবং বিশাল একটা আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা, এগুলো সব কিছু আমরা পরিহার করতে পারবো যদি একই দিনে নির্বাচনের সময় আমরা এই গণভোটের আয়োজনটা করি। শুধু আর একটা ব্যালট লাগবে। আলোচনায় কমিশন ইতি টানলেও সুরাহা হয়নি গণভোট নিয়ে দোটানার। আমরা আগামী 2-1 দিনের মধ্যে আলোচনা করে সরকারকে পরামর্শ দেব এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন সমস্ত রাজনৈতিক দল এবং জোটগুলোকে এই বিষয়ে আমরা অবহিত করব। আগামী 15 তারিখের মধ্যে সম্ভব হবে, না হলে সর্বোচ্চ 16-17 তারিখের মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে এই যে ঐতিহাসিক দলিল আমরা সকলে মিলে তৈরি করেছি, বিশেষত আপনারা তৈরি করেছেন, সেটি যেন একটি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এ সময় পুরো এ প্রক্রিয়া কমিশন সভাপতি প্রধান উপদেষ্টার পরামর্শ ও দিক নির্দেশনা নিয়ে প্রশংসাও করেন আলী রিয়াজ। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। ডাক বিভাগের বেদখল সম্পত্তির তালিকা করা হয়েছে। দ্রুতই তা উদ্ধারে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ডাক দিবস উপলক্ষে সকালে ডাক মেলার উদ্বোধন করে কথা বলেন তিনি। ডাক ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে ঠিকানা ব্যবস্থাপনা,
ডিজিটাল করার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। একই সঙ্গে ট্র্যাকিং সার্ভিস ই কমার্সের ওপর আস্থা ফিরিয়ে আনাই বিভাগের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। এ বিষয়ে নভেম্বরের মধ্যে ডাক এবং কুরিয়ার অধ্যাদেশ আসতে পারে বলেও জানান ফয়েজ আহমেদ তৈয়ব। এর আগে বিশ্ব ডাক দিবস উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁও ডাক ভবনের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাক ভবনের সামনে গিয়েই শেষ হয় এটি। এছাড়াও দিবসটি ঘিরে 2 দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। প্রখ্যাত শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন। বুধবার রাত 9টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদের বয়স হয়েছিল 71 বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন। রাতে তার মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। আজ সকাল 11টায় হাটহাজারীর ফতেপুরে মদনহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা হওয়ার কথা রয়েছে। পরে ফতেপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার তোফায়েল আহমেদকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়েছিল। বুধবার বিকেলে তোফায়েল আহমেদকে ক্যাথ ল্যাবে নিয়ে রিং পরানোর পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। লাইফ সাপোর্টে নেওয়ার পর রাত 9:30টার দিকে চিকিৎসক তোফায়েল আহমেদকে মৃত ঘোষণা করেন। দর্শক, রাজধানীর মৌচাকে ফরচুন শপিং মলে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনার তদন্ত করছে সিআইডি। এখন ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। আমরা যুক্ত হচ্ছি সাজিদের সাথে। সাজিদ, সিআইডি তো ঘটনাস্থলে রয়েছে এবং তারা তদন্ত করছে। তারা আদৌ কোনো তথ্য পেয়েছে কিনা, আপনার কাছে আপডেটেড কি তথ্য রয়েছে জানাবেন। দুজন ব্যক্তি এবং দুজন বোরকা পরা অবস্থায় ছিল। তারা একটা পর্যায়ে গিয়ে তারা এখানে অর্থাৎ যে সিসি ক্যামেরাটি রয়েছে সেই সিসি ক্যামেরাটি ভাঙার চেষ্টা করে। এরপরে কিন্তু তারা এই যে সম্পদ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেই ভেতরে প্রবেশ করার পরে তারা বেশি সময় নেয়নি। ঠিক এই সময়ের মধ্যে প্রায় মালিকের দাবি অনুযায়ী 400 ভরির উপরে যে স্বর্ণ ছিল, এই স্বর্ণগুলো যেমন বিক্রির জন্য একই সাথে অনেকে বন্ধক রেখে টাকা নেন, সেই অর্থাৎ অন্যের গহনা যেগুলো ছিল সেগুলো সহ প্রায় 4 শতাধিকের মতো স্বর্ণ চুরি হয়েছে। একই সাথে নগদ কিছু অর্থ ছিল সেগুলো চুরি হয়েছে এবং আশপাশে যে দোকানপাট সেগুলো কিন্তু চুরি হয়নি। শুধুমাত্র এই একটি দোকান সম্পদ জুয়েলার্স সেখানে চুরি হয়েছে। তবে আমরা মালিক এবং এখানে যা সিকিউরিটি রয়েছে একই সাথে মার্কেট কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এই মার্কেটে রাত 12টার পরে পুরো শপিং মলটি তারা আসলে চেক করে থাকেন, অর্থাৎ কোথাও কেউ আছে কিনা দোকান বন্ধের পরে সেই চেক করা হয়েছে। সেই চেকের পর দেখেছে কেউ কোথাও ছিল না। পরবর্তীতে তারা 3 তলায়, এই দোকানটি দোতলায়, 3 তলায় তারা একটি জানালার একটি গ্রিল ভাঙা দেখেছেন। অর্থাৎ তারা ধারণা করছেন এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে, সেই পর্যালোচনা পরে ধারণা করছেন যে হয়তোবা 3 তলা দিয়ে বাইরে দিয়ে ভেঙে তারা ভিতরে প্রবেশ করছেন এবং যারা ভিতরে প্রবেশ করেছেন সেই বোরকা পরিহিত ব্যক্তি, তাদের মুখে মাস্ক ছিল, যে কারণে তাদেরকে হয়তো এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেননি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসছেন, একই সাথে সিআইডির একটি ক্রাইম সিন ইউনিট এসছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং আঙ্গুলে ছাপ আছে কিনা সেগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এই পরবর্তীতে হয়তো বা জানা যাবে যে এর সঙ্গে যারা এই চক্রটি ছিল সেই চক্রটি ইতিপূর্বে চুরি ডাকাতির সাথে জড়িত ছিল নাকি কিনা, এই হয়তোবা এই ফিঙ্গারপ্রিন্ট থেকে তারা তথ্য পেতে পারেন। যেহেতু সিসিটিভি ফুটেজে তাদের চেহারা এখন পর্যন্ত শনাক্ত হয়নি, আমরা দেখেছি, আমরা সেটি কিছুক্ষণের মধ্যে হয়তো দেখাতে পারবো। তবে এই কিছুক্ষণ আগে মালিক পক্ষ যেটি বলেছেন যে এখানে কিন্তু প্রায় 5 বছরের মধ্যে এরকম কোন ধরনের চুরির ঘটনা ঘটেনি। এবারে যেহেতু ঘটেছে, তারা সব সময় সিকিউরিটির দিক থেকে একেবারেই সতর্ক থাকতেন। লাবণী। সাজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই তদন্তকারী সংস্থা যারা রয়েছে তারা কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম যে ফরচুন শপিং মলে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে এবং সিআইডি এবং আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়েছে এবং তারা তদন্ত করছে। আমাদের সহকর্মী সাজিদ সরকার জানাচ্ছেন বিস্তারিত। জুলাই হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপালগঞ্জের নিভৃত এক পল্লীর কারখানায় আশ্রয় দেওয়ার প্রমাণ মিলেছে এক মালিকের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে ওই মালিক নিজেও যুবলীগের কেন্দ্রীয় নেতা। আর গত 10 বছরে শেখ পরিবারের এক সদস্যের আশ্রয় থেকে 0 থেকে শত কোটি টাকার মালিক বনে গেছেন এই শরীফুল ইসলাম দুর্জয়। দর্শক, বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। কণ্ঠটি যুবলীগের এক কেন্দ্রীয় নেতার। 5 আগস্ট পরবর্তী আওয়ামী লীগের এক নেতাকে নিজ কারখানায় এসে আত্মগোপনে থাকার দাওয়াত দিচ্ছেন তিনি। তার এই ফোন আলাপের সূত্র ধরে তার খোঁজে টিম 71 জানতে চায় তার কারখানাটির অবস্থানও। অনুসন্ধানে জানা যায় জুলাই মামলার আসামিদের আশ্রয় দেওয়া এই নেতার নাম শরীফুল ইসলাম দুর্জয়, নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক উপসম্পাদক। তার খোঁজে এবার যাত্রা গোপালগঞ্জ, দেখতে চায় তার সেই কারখানাটিও। কাশিয়ানী উপজেলা থেকে প্রায় 20 কিলোমিটার ভেতরে খালবিল পেরিয়ে প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে কারখানাটি। খোঁজ নিতে কারখানাটির ভেতরে প্রবেশ করতে গিয়েই বাধে বিপত্তি। ম্যানেজার সাহেব কোথায় আছে? আমি সব বলতেছি, আসেন। দুর্জয় ভাই কবে এসেছিল আপনাদের এই ফ্যাক্টরিতে? 5 আগস্টের আসামিদের অনেকেই এই ফ্যাক্টরিতে এসে থাকতেছে, তো সেই অভিযোগ আছে। আপনি আমাকে নিয়ে দেখাবেন না? ম্যানেজারকে সব দেখাবো, আসেন। আপনার ম্যানেজারকে ডাক দেন। আমি চলে যাবো, আমি এক বিন্দু ক্ষতি করবো না। আপনার ম্যানেজারকে ডাক দেন। উপায় না পেয়ে কারখানাটিতে জুলাই হত্যা মামলার আসামিদের আশ্রয় দেওয়ার বিষয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করে টিম 71। চেষ্টা করলাম অনেকজনের সাথে এই ফ্যাক্টরি নিয়ে কথা বলতে, বেশিরভাগই কথা বলতে চায় না। মানে এত ভয় হচ্ছে তার ক্ষমতা প্রভাবশালী, বেশিরভাগই ভয়ে মুখ খুলতে রাজি না। দুর্জয়ের এইসব ছবিতে সেই ভয়ের কারণও বোঝা যায়। এলাকায় অবস্থান ধরে রাখতে 5 আগস্টের পরও তার দাম্ভিকতার একটি অডিও রেকর্ড নিজেই এলাকায় ছড়িয়ে দেন তিনি। আমি কিন্তু আমার কিন্তু ঘুরে এই জায়গা ওই আওয়ামী ক্ষমতায় নাই, তার সাথে কিন্তু বেশি ক্ষমতা নিয়ে কিন্তু এই জায়গা আমার ঢুকছে। আমার বাসায় সরঞ্জাম আছে, কোনো পরিস্থিতিতে 50টা মারা যাক আর 100 মারা যাক, ডাজ নট ম্যাটার, বাকিটা আমি সামলাবো। প্রত্যন্ত গ্রামে 100 বিঘা জমির ওপর লেড অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিং এর যে কারখানাটি করেছেন তিনি, সেই জমিরও একটি বড় অংশই দখল করা। এমনকি বালু ভরাটকারী টাকা চাইলে তার বিরুদ্ধেও দিয়েছেন মামলা। আমার সাথে একটা রেটে আমি ভরাট করছি বল গেট দিয়ে। আমি যখন ওনার কাছে একটা টাকা পাওনা হই, পড়ায় সেটা 18-19 লক্ষ টাকা। সেই সময় টাকা চাইতে গেলাম এবং উনি যখন মানুষের জমি দখল করে ভরা শুরু করলো, ওটার যখন প্রতিবাদ করলাম যে এইভাবে এলাকায় এটা করা যায় না, এটা ঢাকার শহর না, তখন উনি আমাকে ওই সময় চাঁদাবাজি মামলা দেয়। 3 মাস শুধু জেল খাটতে হয় মিথ্যা মামলায়। ওইখানে আমরা চাষাবাদ করতাম, পরে ওনারা বালু ফেলাইছে, বালু ফেলানোর পরে আমরা টাকার জন্য গেছি, টাকা দেয়নি। আমাদের মারতে স্যার বলতেছে যে তোরা স্বীকার করবি চাঁদাবাজি করছিস, কোর্ট মোট সব অনলি অন ও আচ্ছা। তবে কেঁচো খুঁড়তে যেন সাপ বের হয়ে যায় এলাকার একজন ইউপি সদস্যের সঙ্গে কথা বলার পর। তিনি জানান মাত্র 1 যুগ আগেও ধার দেনা করে চলতো দুর্জয়ের জীবন। নাম তো হাসু, শহরে যে নাম হয়েছে দুর্জয়। তার বাবা মোটামুটি একটা কৃষক ছিল, ছেলে মেয়ে মানে কটা নুন ভাত খেয়ে ডাল ভাত খেয়ে এইভাবে চলতো, কিন্তু টাকা পয়সা এরকম কোনো কিছু ছিল না। ধরেন একটা বিড়ি খাতি হলো অন্য একজনের কাছ থেকে খাতি হতো। তার কথার ভিত্তিতেই রাজধানীতে দুর্জয়ের সম্পদের অনুসন্ধান শুরু করে টিম 71। মেলে একাধিক বাড়ি ও সম্পদের সন্ধান। মতিঝিলের সিটি সেন্টারের 13 তলায় প্রায় 3500 স্কোয়ার ফুটের এই ফ্লোরটি একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া। এছাড়া নিকুঞ্জের মতো অভিজাত এলাকায়ও 3 তলা বাড়ির মালিক তিনি, যদিও বাড়িটি তার সহধর্মিনীর নামে। এছাড়া রামপুরায় আছে 5 তলা বাড়ি। কাকার বাড়ি, সেই কাকার নাম কি? এছাড়া আশুলিয়ায় ফ্যাক্টরি, বসিলায় বাগানবাড়ি ও ঢাকা ট্রেড সেন্টারে অফিস, কি নেই তার। অথচ মাত্র 10 বছর আগেও হকারি করে চলতো তার সংসার। আমার এক চাচাতো ভাই নিজামুল ইসলাম প্রফেসর জয়নগর কলেজে দিয়ে এসেছিল, ওনাকে দেওয়ার পরে উনি ওখান থেকে পাশ করে ঢাকা যেয়ে মনে করেন কি যে হকারি করতে শুনছি। 2009 সালের পরের থেকে মনে করেন যে টাকার একটা প্রভাব। কোন জাদুর বলে এত সম্পদের মালিক বনে গেছেন? 10 বছর আগে আর বর্তমানে তার আয়করের হিসাবই বা কত?
আর কার ইশারায় নিজের কারখানাকে বানিয়ে তুলেছেন আসামিদের আশ্রয়স্থল? এসবের উত্তর জানতে রাজধানীতে তার একাধিক বাসায় টিম ৭১। এখন কি ভাড়া দিচ্ছে? হ্যাঁ, ভাড়া দেওয়া। কয়তলা? 13 তলা না? না, 7 তলায় আছে। তবে কোথাও সন্ধান মেলেনি, পাওয়া যায়নি ফোনেও। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এবার গন্তব্য গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। জানতে চাই কারখানাটির বিষয়ে কতটা অবগত জেলা প্রশাসক। কোনো রিসাইকেল ফ্যাক্টরির অনুমোদন পরিবেশ থেকে দেওয়া হয়েছে কিনা আমাদের নলেজে নাই। আমরা আপনাদের কাছ থেকে তথ্য পেয়েছি, ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার কাশিয়ানি তাকে আমরা এই তথ্যটি খতিয়ে দেখার জন্য আমরা তাকে নির্দেশ দিয়েছি। তবে সম্পদের অনুসন্ধান ও কারখানাটির অবৈধ ব্যবহার নিয়ে স্থানীয় প্রশাসন তদন্ত করবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সুমন তানভীর, ৭১, গোপালগঞ্জ। বগুড়ার ধুনটের শহরাবাড়ি থেকে বানিয়াজান গ্রাম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদী ভাঙন শুরু হয়েছে। এতে নদী পাড়ের বাড়ি, ঘর, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, শহরাবাড়িতে প্রায় ৩০০ মিটার এলাকায় নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে বালির বস্তা ও জিও ব্যাগ ফেলছেন পানি উন্নয়ন বোর্ড। দর্শক, ভাঙনের খবর জানাতে ধুনট এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আবু সাইদ। সাইদ, যমুনা নদীর ভাঙনের অবস্থা কেমন দেখছেন? কেমন পরিস্থিতি এখন সেখানে? আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এই বিষয়ে কোনো মতামত দিয়েছে কিনা জানাবেন। জি লাবণী, ধন্যবাদ আপনাকে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি বগুড়ার ধনুট উপজেলার শহরাবাড়ি এলাকা, এবং এই শহরাবাড়ি এলাকা বাঁধ এবং বাঁধের পাশে কিন্তু একটি খেওয়াঘাট যেটাকে বলা হয়, যেখান থেকে মানুষ পারাপারের একটি ব্যবস্থা ছিল। পাশাপাশি এখানে বেশ কিছু দোকানপাট যেগুলো ছিল, এই যমুনা নদীর ভাঙনের কারণে প্রায় 10 থেকে 15টি দোকান, কিছু বাড়ি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কিন্তু এখানে জিও ব্যাগ এবং বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি। ভাঙনের কারণ হিসাবে তারা যেটা বলেছেন যে দীর্ঘদিন যাবৎ এই এলাকায় ভাঙন ছিল না, এবং এখান থেকে কিন্তু একটি বালিমহল পাশে আছে। সেই নির্ধারিত বালিমহল থেকে বালি উত্তোলন করলেও পাশাপাশি এই বাঁধের কাছ থেকেও কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বালি উত্তোলন করেছে, এবং এই কারণেই ভাঙনের শিকার হয়েছে এমনটি কিন্তু অভিমত এখানকার স্থানীয় লোকজন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও কিন্তু বলেছেন যে বালি মহল যেটা, সেখান থেকে উত্তোলন না করে যদি বালি অন্য কোনো জায়গা থেকে উত্তোলন করে, অর্থাৎ বাঁধের নিকটবর্তী এলাকা থেকে করে, তাহলে এই ধরনের আশঙ্কা থেকেই যায়, এবং এ কারণেই এমনটি হয়েছে। স্থানীয় লোকজনের দাবি দ্রুত ভাঙন ঠেকানোর জন্য কার্যকারী উদ্যোগ গ্রহণ করা দরকার। তা না হলে পাশেই মূল বাঁধ আছে, এবং এই বাঁধ ক্ষতিগ্রস্ত হলে এই এলাকার হাজার হাজার মানুষ ক্ষতির সম্মুখীন হবে। লাবণী, এই ছিল বগুড়ার শহরাবাড়ি ঘাটের সর্বশেষ তথ্য। সাইদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে বগুড়ার ধনুটের শহরাবাড়ি থেকে বানিয়াজান গ্রাম পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার খেলার সংবাদ। সুতোয় ঝলছে হাভিয়ার কাবরেরার ভাগ্য, তবুও ইতিহাস লিখতে চান হামজা সমিতদের নিয়ে। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে জয় প্রত্যাশী বাংলাদেশি হেড কোচ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও তাদের দুর্বলতার মওকা কাজে লাগাতে মরিয়া লাল সবুজরা। জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। হাসান সজীবের রিপোর্ট। জাতীয় দলে হেড কোচের দায়িত্ব নেয়ার পর নিজের সবচেয়ে শক্তিশালী স্কোয়াডটা নিয়েই হংকং চায়নার বিপক্ষে খেলতে নামছেন হাভিয়ার কাবরেরা। একদিকে হামজা চৌধুরী, আরেকদিকে সমিত সোম, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহমেদ। এই দলটা নিয়েও যদি হাভিয়ার কাবরেরা হংকং চায়নার বিপক্ষে হারেন, তিনি আসলে কোন বাহানাটা দিবেন? বাহানা দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। হাভিয়ার কাবরেরাকে প্রশ্ন করা হয়েছিল
আপনার পুরো কোচিং ক্যারিয়ারে এটা কি সবচেয়ে চ্যালেঞ্জিং সময় কিনা? আমার মনে হয় আগামী মাসটা খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ, অবশ্যই হংকংয়ের বিপক্ষে ম্যাচটা আমাদের মূল প্রায়োরিটিতে, তবে এরপর হংকংয়ের মাটিতেও ম্যাচ, আবার নভেম্বরে ভারতের বিপক্ষে খেলা। আমরা ইতিহাস গড়তে পারি, তবে এর জন্য মানসিকতা খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের লেভেল জানি, যদি সেটা ধরে রাখতে পারি জয় ছিনিয়ে আনতে পারবো। আর আমি সবসময় স্কোয়াড নিয়ে খুশি, তবে গত কয়েক মাস বেশ কিছু প্লেয়ার অন্তর্ভুক্তি আমাদের শক্তি বাড়িয়েছে। হাভিয়ার কাবরেরা ডু অর ডাই অ্যাসাইনমেন্ট। হারলেই বাংলাদেশ যেভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, একই সাথে এই টুর্নামেন্টে যদি বাংলাদেশ বাজে কিছু করে তাহলে কিন্তু হাভিয়ার কাবরেরারও বিদায় ঘন্টা বেজে যাবে। এই দল নিয়ে তিনি যেরকম প্রত্যাশাটা করছেন কাপ্তান জামাল ভুঁইয়া, তবে তিনি কিন্তু ম্যাচ খেলতে চাইছেন। গত কয়েকটা ম্যাচে দেখা গেছে জামাল ভুঁইয়াকে শুধুমাত্র প্রেস কনফারেন্সেই দেখা যায়, কিন্তু এই পিচে দেখা যায় না। জামাল ভুঁইয়া এক কথায় বলেছেন, হংকং চায়না যতই শক্তিশালী দল হোক না কেন তাদেরও কিন্তু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাগুলো সাংবাদিকদের সামনে তিনি প্রকাশ করেননি। তিনি দুর্বলতাটাকে সুযোগে সদ্ব্যবহার করতে চান, মাঠে খেলতে চান। If we want to win, we have to play 95 minutes good, not only for 20 minutes or 30 minutes. We have to play the full match good. যে উইকনেস আছে হংকং এর, এটা তো আমি আপনার সাথে শেয়ার করব না, but we have discussed their weaknesses. But for me, tomorrow যারা খেলবে, they have to show character, they have to show personality, and they have to show courage. It's very important because we want to be there until fight. আমরা টুর্নামেন্টে টিকে থাকতে চাই এবং শেষ পর্যন্ত লড়াই করতে চাই, এটা নিশ্চিত শতভাগ। এর জন্য কালকে ভালো ফলাফল অত্যন্ত জরুরি। কালকে জয় না পেলে আমরা লড়াই করতে থাকব, তবে সর্বোপরি লক্ষ্য 3 পয়েন্ট আদায় করা। হামজা চৌধুরী দলের প্র্যাকটিসটা একেবারে মনোযোগ সহকারে দেখছেন এবং সতীর্থদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছেন। হামজা চৌধুরীর সঙ্গে মানিয়ে নেওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্লেয়ারদের জন্য। হামজা হয়তোবা নিজেকে নিংড়ে দিতে চাইবেন, কিন্তু তার ভাষাটাও বুঝতে হবে প্লেয়ারদের। হামজা, সমিত সোম, ফাহমিদুল এবং জায়ান আহমেদ সবাই যদি সবার বেস্ট পারফরমেন্সটা করতে পারে তাহলে হংকং চায়নাকে হারিয়ে এই টুর্নামেন্টে টিকে থাকতে পারে বাংলাদেশ। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ফুটবল মাঠে কে সেরা, মেসি নাকি রোনালদো, এই নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু কার সম্পদ বেশি এ নিয়ে অবশ্য তর্কের প্রয়োজন নেই। ওই সম্পদে রোনালদো এগিয়ে মেসির চেয়ে। এমনকি রোনালদোই একমাত্র প্লেয়ার যিনি কিনা প্রথম ফুটবলার হিসেবে হয়েছেন বিলিয়নিয়ার। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের নিজ সম্পদের ভিত্তিতে পর্যবেক্ষণ করা ব্লুমবার্গ বিলিয়নিয়ার্সের ইন্ডেক্সে প্রথমবারের মতো রোনালদোর সম্পদের হিসেব যুক্ত হয়েছে। তাদের মতে 2002 থেকে 2023 সাল পর্যন্ত রোনালদো বেতন বাবদ $55 কোটি বেশি উপার্জন করেছেন। তার আয়কে চুক্তি ও স্পন্সরশিপ ভিত্তিকভাবে বিশ্লেষণ করা হয়েছে, যার মধ্যে আছে নাইকির সঙ্গে 1 দশকব্যাপী চুক্তি। নাইকির সঙ্গে রোনালদোর চুক্তির বার্ষিক মূল্য প্রায় $1.80 কোটি। এছাড়া আল নাসরের সাথে নতুন চুক্তিতে রোনালদো পান $40 কোটি চেয়েও বেশি।